সোমবার। শুধু সোমবারে? না স্যার, হ্যাঁ, সোমবার মঙ্গলবার। রেগুলারই হবে মনে হয়। এখন তো স্যার মনে হয় রেগুলার হবে। মানে স্যার থিওরিও অফলাইনে হবে। হ্যাঁ, সব থিওরি হয়তো হবে না, কিছু হবে কিছু হবে না, কিন্তু ল্যাব গুলো সবই হবে। ল্যাব ল্যাব কি বার আছে? ল্যাব সোমবার সোমবারে, মঙ্গলবার। সোমবার মঙ্গলবার। ল্যাব কয়টা এবার? অবজেক্ট ওরিয়েন্টেড আর কোনটা? স্যার ট্রিপলি মানে ইন্টারঅ্যাকশন অফ ইলেকট্রিক্যাল আর ডিজিটাল লজিক্স আর ডিজাইন। স্যার আপনার থিওরিটা কি স্যার অনলাইনে হবে না অফলাইনে স্যার? এটা অনলাইনেই হবে, একটা অনলাইনে দেব, একটা অফলাইনে। আর অনলাইন আর অফলাইন দিলে স্যার আমাদের কাছে কন্টিনিউ করতে তো খুব কষ্ট হয়ে যাবে। স্যার অফলাইনে হইলে ভালো হইতো স্যার, অন্যটা বলতে একটা বলতেছে অফলাইনে হবে, ভার্সিটি তো যাওয়া লাগতেছে স্যার। ওই তো ওইভাবে রুটিন অ্যাডজাস্ট করার কথা, যেদিন আসা লাগবে না ওই দিন অনলাইনে থাকবে সব, বুঝতে পারছো? সব এই মুহূর্তে ই করে দেওয়া সম্ভব হচ্ছে না অফলাইনে। সামনের সেমিস্টার থেকে প্রথম থেকেই প্ল্যান করলে এটা এটা আমরা প্রথম থেকে আবার প্ল্যান করছিলাম, ওই সময় ঠিক ছিল, পরে আবার রুটিন চেঞ্জ করে যখন রেজিস্ট্রেশনের আগে আবার চেঞ্জ করে দেওয়া হলো যে কিছু অনলাইনে অফলাইনে, এগুলো করতে যে ঝামেলা হয়ে গেছে। তারপর চেষ্টা করা হচ্ছে যত দূরই করা যায়, রুমের সাথে অ্যাডজাস্ট করে টাইম রুম সবকিছু মিলিয়ে একটু ঝামেলাই হয়ে যাবে। ওই নতুন বিল্ডিংটা, ওইখান থেকে আমাদের নিস্তারার কাজটা খুব দ্রুত শেষ হয়ে যাবে এই সেমিস্টারের মধ্যে। প্রজেক্ট ডিরেক্টর নিয়োগ দেওয়া হয়েছে, কাজ শুরু হয়ে যাবে, তারপর আমরা একটু রিল্যাক্স মোডে করতে পারবো। আচ্ছা দেখি 1 তারিখ পর্যন্ত একটা ফাইনাল ডিসিশনের জন্য আমাদের একটু ওয়েট করতে হবে। আর তোমরা টিকা নিছো সবাই? না স্যার। জি স্যার। হ্যাঁ, না স্যার। এইবার তো ঝামেলা হয়ে যাবে। গভর্নমেন্ট তো কড়া নির্দেশ, টিকার কার্ড ছাড়া তোমরা ইউনিভার্সিটিতে আসতে পারবে না। আচ্ছা এইখানে টিকা নিচ্ছ, নেওনি একেবারে কোনো ডোজই, এরকম কে কে আছে? একটু হ্যান্ড রেজ করো তো দেখি। রিপন মিয়া, নাজমুল, হ্যাঁ তো অনেকেই তো, 5 জন। হ্যাঁ, তোমাদের সমস্যাটা কি? নেওনি কেন টিকা? স্যার আমার এনআইডি স্যার এখন এইসব ই হয় নাই স্যার। আচ্ছা এখন তো স্টুডেন্টদের ওই দিয়েই তো দিয়ে দিচ্ছে, এনআইডি ছাড়াই তো অনেক তো দিয়ে দিচ্ছে শুনলাম। স্যার এখন দিবে, এতদিন দেয়নি, অনেক দৌড়াদৌড়ি করেছি বার্থ সার্টিফিকেট দিয়ে দেয়নি। এখন চলে যাও, অন্তত প্রথম একটা ডোজ নাও, এই থাকতে হবে, টিকার কার্ড থাকতে হবে, বুঝছো? জি টিকার স্যার, এখন কার্ড ছাড়া কিন্তু রেজিস্ট্রেশন আসতে করেছি, পারবে না দিয়ে কিন্তু। ফেলবো। আর 26 তারিখের পরে নাকি আবার 5 ডোজ দেওয়া বন্ধ করে দিবে, এটাও শুনলাম। সেটা হয়তো হবে না, কারণ অনেকেরই এখনো বাকি আছে। তোমরা যাও দ্রুত, 26 তারিখের আগেই করো। আজকে হলো 23 তারিখ, যে কোনো সেন্টারে যাও, প্রচুর লোক স্টুডেন্ট পরিচয় দাও। প্রচুর লোক থাকবেই, তোমরা পিছিয়ে পড়ছো কেন? এই জন্য প্রচুর লোক, তোমাদের মতো যারা আছে ভিড় জমাচ্ছেন। এখন হচ্ছে ডোজের দিকে সবাই তোমরা যত দ্রুত সম্ভব এটা নিয়ে নাও। এই কার্ডের কিন্তু অনেক জায়গায় এখন তোমার এটা লাগবে, শুধুমাত্র ইউনিভার্সিটি না, এখন ইন্টারন্যাশনাল ন্যাশনাল অনেক ক্ষেত্রে তোমার এই কার্ডের ব্যবহারটা চলে। যেমন এনআইডি কার্ডটা যেরকম গুরুত্বপূর্ণ হয়ে গেছে, এরকম টিকা কার্ডটাও তোমার এখন এরকম একটা অতীব প্রয়োজনীয় একটা জিনিস হয়ে পড়ছে। এই জন্য এটা যারা যারা এটা মিস করবে, দেখো অনেক জায়গায় তোমাদের ডিফিকাল্টিস ফেস করতে হবে। তাহলে আমার ক্লাসের স্ট্যাটাস তো খুব খারাপ। টিকার তোমাদের দিছে, একটা নোটিশ দিছে, দেখছো কিনা? একটা স্টুডেন্ট পোর্টালে তোমাদের একটা লিংক দেওয়া হয়েছে, ওখানে কিছু তথ্য হালনাগাদ করতে বলা হয়েছে টিকা রিলেটেড। ওইটা পেয়েছো তোমরা? জি স্যার। ওইখানেও তোমরা অবশ্যই সকল ধরনের ইনফরমেশন দিয়ে একটু হেল্প করবে ইউনিভার্সিটিকে।
এই হলো, তাহলে আমরা আজকের মতো ক্লাসটা শুরু করি। আমরা এর আগের ক্লাসগুলো যেটা করেছি সেগুলো তোমরা অলরেডি একটু রিকল করতে পারো। প্রথম ক্লাসে আমরা একেবারে জাভার যে একটা দুইটা লেকচারে দেন তোমার ওগুলোর মধ্যে বিভিন্ন ধরনের অপারেটর ছিল, ভেরিয়েবল, এই ধরনের যে স্টেটমেন্ট গুলো ছিল বিভিন্ন ধরনের, যেমন ইফ, এলস, ডু, হোয়াইল, ফর, লুপ, কন্টিনিউ, এগুলো তোমরা সি তে যেগুলো শিখে আসছো ওগুলো আমরা একটু রিভিউ করেছি। দেন আমরা পরের আরো দুইটা ক্লাস আমরা করেছি জাভা অ্যারে থাকবে, যেগুলো রেখেছি আমরা। প্রথমেই দেখবো জাভা ক্লাস, জাভা অবজেক্টটা কি, এবং কিছু এক্সাম্পল আমরা দেখবো জাভা ক্লাস এন্ড অবজেক্ট, সেটা দেখবো। জাভা মেথড এবং জাভা কনস্ট্রাক্টর, এই কাজগুলো আমরা কিছুটা পরিচিত, যেহেতু আমরা বেসিক স্ট্রাকচারটা আমরা জাভার দেখে আসছি। যেখানে একটা প্রজেক্ট ক্রিয়েট করার সাথে সাথে অটোমেটিক্যালি একটা ক্লাস আমাদের কিন্তু মেইন ক্লাস থাকছে, ক্লাসের মধ্যে একটা মেথড আমরা পেয়ে যাচ্ছি, সেটা মেইন মেথড, সেটা থাকছে। এখন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড যে প্রপার্টিজ ফিচার সেটা আমরা দেখব। যে এতদিন আমরা যে জাভায় প্রোগ্রামটা করলাম সেটা একটা সির যে ইনস্ট্রাকশন গুলো সিতে যেগুলো শিখে আসছি, মেইন মেথডের মধ্যে কিছু ইনস্ট্রাকশন আমরা ব্যবহার করেছি, সেগুলোর কিছু ইনপুট আউটপুট নিয়ে আমরা দেখেছি কিভাবে কাজ করে। বাট যেখান থেকে বলছি ক্লাস এবং অবজেক্টের যে কনসেপ্ট সেটা কিন্তু অতটা আমরা আসলে কাজে লাগাইনি। আজকের ক্লাস থেকে আসলে ওটাই দেখবো যে বিভিন্ন রিয়েল লাইফ কোনো প্রবলেম, কোনো সিনারিও, সেটাকে যদি আমরা অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে যদি নিয়ে আসতে চাই তাহলে সেটার বিভিন্ন ধরনের ক্লাসে কিভাবে আমরা সেটাকে সন্নিবেশিত করতে পারি সেটা দেখব। ক্লাসের সাথে সাথে আমাদের থাকবে তোমার কিছু অবজেক্ট এবং হচ্ছে তোমার মেথড, কনস্ট্রাক্টর, এগুলোর ব্যবহার বিভিন্ন ক্লাসে থাকবে এবং সেগুলো কিভাবে এখন আমরা কাজে লাগাতে পারি সেগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করব।
আমার কথা তোমরা শুনতেছ না, তাহলে আমি তো অনেক কথা বলে ফেলছি। স্যার কিছুই শুনি নাই স্যার। স্যার অনেকক্ষণ ধরে শুনতে পাই না। স্যার এতক্ষণ তো কিছুই শোনা যায় নাই। কি করলাম বলো তো? হ্যাঁ স্যার আমরা ভাবতেছি স্যার মনে হয় ব্যস্ত, এই জন্য হচ্ছে মিউট করা। জি স্যার, আমাদের যে স্টিল ছিল তো। আচ্ছা যাই হোক, আবারও বলি, তাহলে ক্লাস আর অবজেক্ট এই কনসেপ্টটা আমাদের আছে, এটা আমরা ডিসকাস করেছি আগে। এটা একজন আমাকে একটু এক্সপ্লেইন করো, দেখি দেখি কতটুকু পর্যন্ত আমরা এটা কনসেপ্টটা আছে, দেন আমরা পরবর্তীতে যাচ্ছি। বলো ক্লাস আর অবজেক্ট একটা এক্সাম্পল দাও, তো কোনটা ক্লাস আর কোনটা অবজেক্ট মনে আছে কিনা? স্যার আমরা ক্লাসের ভিতরে যেসব ভেরিয়েবল আছে, ক্লাস একটা এক্সাম্পল দাও, যেমন স্টুডেন্ট ক্লাস। স্যার স্টুডেন্ট আমরা একটা ক্লাস, আর স্যার আমরা আলাদা আলাদা আমরা সবাই একটা অবজেক্ট বলতে পারি স্যার। হ্যাঁ, তাহলে এটা কিভাবে অবজেক্ট আর ক্লাসের বেসিক পার্থক্যটা কি? ক্লাস হবে হচ্ছে হলো কমন কিছু প্রপার্টিজ থাকবে যার উপর বেস করে একটা গ্রুপ অফ এন্টিটি বা গ্রুপ অফ কি বলে গ্রুপ অফ এন্টিটি বা গ্রুপ অফ এলিমেন্ট, যেটাই বলো, এগুলো হলো তোমার একটা ক্লাস। তার মানে তার যে প্রপার্টিজ গুলো থাকবে, প্রপার্টিজ এর কিন্তু স্পেসিফিক কোনো ভ্যালু থাকে না। যেমন আমরা বলি স্টুডেন্ট ক্লাস, তাহলে কমন প্রপার্টিজ কি? স্টুডেন্ট হলে তার কি থাকবে? তার একটা পরিচিতি আছে, তাই না? অর্থাৎ সে কোন ইউনিভার্সিটির স্টুডেন্ট, কোন বিভাগের স্টুডেন্ট, ঠিক আছে, কোন সেমিস্টারের স্টুডেন্ট, অনেকগুলো আইডি, তার একটা আইডি থাকবে, রোল থাকবে, তার নাম থাকবে। তার মানে অনেকগুলো প্রপার্টিজ কিন্তু আমরা পাচ্ছি স্টুডেন্ট যদি হয়। এরকম যদি হিউম্যান হয় তারও কিছু আলাদা এরকম বৈশিষ্ট্য, যদি সে অ্যানিম্যাল হয় তারও কিছু আলাদা এরকম প্রপার্টিজ আছে, ঠিক আছে। এবং প্রপার্টিজ এর মধ্যে কি কি থাকে? তার পরিচিতি কয়টা জিনিস দিয়ে হয়? পরিচিতি হয় হলো তার ভেরিয়েবল, যেটাকে আমরা ব্যবহার করছি প্রোগ্রামিং এর ক্ষেত্রে। ভেরিয়েবল এটা হলো তার প্রপার্টিজ, এবং তার হচ্ছে কিছু অ্যাক্টিভিটিস, তার কিছু ফাংশন, তার কিছু কাজ। আমরা যখন আমরা স্টুডেন্ট বলছি, স্টুডেন্ট ক্লাস যদি বলি, তার দেখো দুইটা জিনিস তোমার মাথায় আসবে অটোমেটিক্যালি। তার কিছু পরিচিতি, অর্থাৎ তার নাম, তার আইডি, তার অ্যাড্রেস, যেটাই বলো, তার ডিপার্টমেন্ট, তার সেশন, এগুলো হলো তার পরিচিতি। দেন তার কিছু অ্যাক্টিভিটিস থাকবে। স্টুডেন্ট মানে সে পড়ালেখা করবে, সে ল্যাব ওয়ার্ক করবে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করবে, এগুলো হলো তার কিছু অ্যাক্টিভিটিস বা তার ফাংশনালিটি। কিন্তু এগুলো কি করছে, কে করছে, এটা কিন্তু স্পেসিফিক বলা যাবে না। তার মানে যারা যারা এই প্রপার্টিজের আওতাভুক্ত তাদেরকে আমরা বলছি একটা ক্লাস। স্টুডেন্ট ক্লাস, কাউ ক্লাস, হিউম্যান ক্লাস, ক্যাট ক্লাস, ফ্রুটস ক্লাস, এরকম আমরা যখনই নাম দিছি ক্লাসের একটা স্পেসিফিক, ওই ক্লাসের কিন্তু কিছু কমন প্রপার্টিজ আমাদের সামনে চলে আসছে, এবং সেই প্রপার্টিজ দিয়েই কিন্তু আমরা এদেরকে কিন্তু আলাদা আলাদা করে আইডেন্টিফাই করতে পারছি। এখন স্টুডেন্ট ক্লাস যদি আমরা বলি, স্টুডেন্টস তো সারা পৃথিবীতে যদি আমরা ধরি হিউজ স্টুডেন্ট আছে, তাই না? তাহলে প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু তোমার স্টুডেন্ট ক্লাসের মধ্যে তখন চলে আসছে। এবং তার যদি আমরা এবার আইডেন্টিফাই করতে চাই যে এটা আসলে কোন জায়গার স্টুডেন্ট, যদি কান্ট্রি ওয়াইজ আইডেন্টিফাই করি তাহলে এক ধরনের প্রপার্টিজ তোমাকে দিতে হবে। যদি ডিপার্টমেন্ট ওয়াইজ করি তাহলে তার এক ধরনের প্রপার্টিজ আসবে। যদি তোমার সেশন ওয়াইজ করি তাহলে তার এক ধরনের প্রপার্টিজ দেবে। আসলে আমি কিভাবে এই ক্লাসটাকে সাজাতে চাচ্ছি তার উপর বেস করে তোমার প্রপার্টিজ বা ভেরিয়েবল চলে আসবে। আর একটা কি আসবে বলছিলাম, তার অ্যাক্টিভিটিস। এই স্টুডেন্টরা আসলে তার কিছু কমন কিছু কাজ থাকবে, সেগুলোকে আমরা ক্লাসের মধ্যে ডিফাইন করি, সেটাকে আমরা বলছি মেথড। তার মানে একটা ক্লাস, তার অভ্যন্তরে কি থাকবে? কমন কিছু ভেরিয়েবল এবং কমন কিছু মেথড থাকবে, কিছু অ্যাক্টিভিটিস থাকবে, তাহলে তাকে আমরা ক্লাস বলছি। আর স্পেসিফিক তার একটা এন্টিটি বা তার একটা এলিমেন্টকে আমরা তখন অবজেক্ট বলবো যখন, যেমন ধরো তার নাম থাকবে, তার আইডি থাকবে, দুইটা ভেরিয়েবলের কথা বললাম। দেন মেথডের ভিতর থাকবে সে পড়ালেখা করবে, রিড রাইট, এই ধরনের দুইটা মেথড আমি হয়তো দিয়ে রাখলাম। তাহলে যে কোনো স্টুডেন্ট হলেই সে পড়বে, লিখবে, আর হচ্ছে সে কি করবে, তার একটা নাম থাকবে, তার একটা আইডি থাকবে, এবং তার ধরো আর একটা ভেরিয়েবল যদি তার একটা ইউনিভার্সিটি নেম থাকবে, তার একটা ডিপার্টমেন্ট নেম থাকবে।
চারটা ভেরিয়েবলও আমরা ধরতে পারলাম। এন্ড চারটে ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা বলছি যে এটা হলো কমন প্রপার্টিস এর উপর বেস করে একটা ক্লাস নিয়ে আসলাম, স্টুডেন্ট ক্লাস। বাট যখন এই প্রত্যেকটা ভেরিয়েবলের যখন ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছি, অর্থাৎ স্পেসিফিক কোন এন্টিটিকে আমরা আইডেন্টিফাই করতে চাচ্ছি, দেন কিন্তু আমাকে কি করতে হবে, শুধু নাম বললে আর হবে না, নামের জায়গায় একটা ভ্যালু তোমাকে দিতে হবে। তো নাম দিলাম হলো ইব্রাহিম তানভীর, তারপরে তার রোল দিলাম একটা, তার ডিপার্টমেন্ট সিএসসি, তার ইউনিভার্সিটি গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। অতএব আমরা কিন্তু এই ভেরিয়েবলের মধ্যে থেকে যে অনেকগুলো অ্যাবস্ট্রাক্ট যে ভ্যালু ছিল, সেই অ্যাবস্ট্রাক্ট ভ্যালুর জায়গায় আমরা কিন্তু স্পেসিফিক একটা ভ্যালু অ্যাসাইন করে ফেলছি। এবার কিন্তু আমরা ওই ক্লাসের স্পেসিফিক একটা এলিমেন্টকে আমরা আইডেন্টিফাই করতে পারছি। তখন তাকে আমরা বলছি ওই ক্লাসের অভ্যন্তরে বা ওই ক্লাসের প্রপার্টিসকে বহন করে এরকম একটা অবজেক্ট। তাহলে আমরা এইবার যেটা দেখবো যে এটা তো আমাদের কনসেপ্টটা আসলো, কোনটা ক্লাস কোনটা অবজেক্ট। কিন্তু এখন এই ক্লাস আমরা কিভাবে তৈরি করব এবং সেই ক্লাস থেকে কিভাবে আমরা অবজেক্ট ক্রিয়েট করব, সেই অবজেক্টের রেফারেন্সে আমরা কিভাবে ওই ক্লাসের বিভিন্ন প্রপার্টিস গুলোকে আমরা কাজে লাগাবো, এটা হলো আমাদের মেইনলি দেখার বিষয়। এখানে একটা আমরা এক্সাম্পল দিয়েছি, ধরো এখানে একটা স্টুডেন্ট ক্লাস আমরা ক্রিয়েট করেছি। স্টুডেন্ট ক্লাসের মধ্যে একটা মেথড ক্রিয়েট করেছি, দুইটা মেথড আছে, এগুলো নিয়ে আমরা একটু দেখি। তাহলে আমরা আগে একটু ডেফিনিশনের সাথে মিলাই। তাহলে যে স্টুডেন্ট ক্লাস বললাম, এখানে কি থাকবে, সেট অফ কমন ভেরিয়েবল থাকবে, প্রপার্টিস থাকবে, আর কমন কিছু মেথডস থাকবে। তাহলে এই ক্লাসটা যদি আমরা বলি স্টুডেন্ট ক্লাস, এখানে কমন সেই ক্যারেক্টারিস্টিক্স বা ভেরিয়েবল গুলো এখানে কি, তার মানে স্টুডেন্ট ক্লাস হলে স্টুডেন্টদের কি থাকতে হবে, নাম থাকবে, ডিপার্টমেন্ট থাকবে, আইডি থাকবে। দেখো নাম, ডিপার্টমেন্ট, আইডি, এটা অ্যাবস্ট্রাক্ট একটা ভ্যালু, তার মানে নামের কি নাম হবে সেটা কিন্তু বলা নেই, ডিপার্টমেন্ট কোনটা সেটাও কিন্তু আমরা জানি না, আইডি কি সেগুলো, অর্থাৎ কোনোটারই ভ্যালু কিন্তু দেওয়া নেই। তার মানে ক্লাসের ক্ষেত্রে এরকম অ্যাবস্ট্রাক্ট থাকে তার প্রপার্টিস গুলো। আর যখন এটা অবজেক্ট, ওই ক্লাসের কোন স্পেসিফিক অবজেক্ট চলে আসে, তখন এগুলোর প্রত্যেকটা জায়গায় একটা ভ্যালু থাকে। এটাও একটা ইম্পর্টেন্ট কিন্তু তোমার পার্ট, একটা ক্লাস আর অবজেক্টকে আইডেন্টিফাই করার জন্য। এবং মেথড যেটা থাকবে, কমন কিছু অ্যাক্টিভিটিস থাকবে, যে অ্যাক্টিভিটিস গুলো আমরা আসলে এখানে যেটা দেখবো সেটা সবগুলো অবজেক্টের জন্য সেটা কি হবে, সত্য হবে বা সঠিক হবে, সবার জন্যই সেটা প্রযোজ্য হবে। এই জন্য আমরা এখানে দুইটা মেথডও যদি দেখি, একটা সেট ভ্যালু একটা মেথড আছে, আর একটা হচ্ছে তোমার ভয়েড হলো প্রিন্ট ইনফো। এখন মেথড এবং কনস্ট্রাক্টর সেটা আমরা একটু পরে আরো একটু ডিটেইলস ডিসকাস করব। তাহলে মেথডেরও কিছু রুলস আছে, যেমন ক্লাসের কিছু ক্লাসটা যদি আমরা ডিফাইন করি কি থাকে, আগের একটা কিওয়ার্ড আমাদের দিতে হবে, যার সিটা কিন্তু ছোট হাতের হবে, যেহেতু জাভা কেস সেনসিটিভ বা স্ট্রিক্টলি টাইপড ল্যাঙ্গুয়েজ আমরা বলি, এই জন্য যে কিওয়ার্ড যেভাবে আছে সেটাই তোমাকে দিতে হবে। দেন এখানে একটা ক্লাস নেম, ক্লাস নেমটা কি, যেমন আমরা ভ্যালিড একটা ক্লাস নেম তোমাকে দিতে হবে, ভেরিয়েবলের নেমের যে রুলস আছে সেম রুলসটা এখানে ক্লাসের ক্ষেত্রে আমরা ব্যবহার করব। তবে ক্লাসের নেম সবসময় কি হবে, শুরুটা স্টার্টিং ক্যারেক্টারটা অবশ্যই ক্যাপিটাল লেটার হবে, ঠিক আছে? এটা হলো তোমার ক্লাসের সিনট্যাক্স। তার মানে আমরা যে কোনো ক্লাস আমরা যদি ক্রিয়েট করি সিমিলার ওয়েতে, তাহলে আমাদের মাথায় রাখতে হবে একটা ক্লাস কিওয়ার্ড আমরা ব্যবহার করব এবং যে কোনো একটা ভ্যালিড নেম, যেমন আমরা বলছিলাম স্টুডেন্ট। স্টুডেন্ট যদি আমরা একটা ক্লাস আর একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দেব, একটা ক্যাপসুলের আবরণ, ঠিক আছে? এনক্যাপসুলেট, এখানে যা যা প্রপার্টিস আছে সেগুলোকে আমরা এনক্যাপসুলেট করে ফেলব। দেন এখানে আমরা বলছি তাহলে কি থাকবে, তার কমন কিছু প্রপার্টিস থাকবে। তাহলে স্টুডেন্টের তার কি কি প্রপার্টিস থাকতে পারে, কিছু কমন যেগুলো সব স্টুডেন্টেরই থাকে। তার কি থাকতে পারে, একটা নেম থাকতে পারে, তাহলে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। নেমটা কি স্ট্রিং টাইপের হতে পারে, স্ট্রিং নেম। তোমার আরেকটা কি থাকতে পারে স্ট্রিং টাইপের, ডিপার্টমেন্ট
ডিপার্টমেন্ট, দেন তোমার ইন্টিজার টাইপের কি থাকতে পারে, আইডি থাকতে পারে। তাহলে এটা কমন তার প্রপার্টিজ পেলাম। এবং কি বলছি, কমন কিছু মেথড থাকবে। কমন মেথড ধরো ভয়েড, ঠিক আছে, ভয়েড কি থাকতে পারে, যেমন ধরো যেটা লিখছিলাম ওইটাই আমরা দেই, সেট ভ্যালু। সেট ভ্যালু একটা নাম দিলাম, ঠিক আছে। এইখানে তোমার মেথডেরও কয়েকটা টাইপ, ওটা আমরা ডিটেইলস আরেকটু পরে ডিসকাস করব। তার মানে এটা একটা মেথড হতে পারে, ঠিক আছে। দেন আরেকটা মেথড এখানে ছিল হলো সেট ভয়েড শো দিলাম আমরা একটা, ঠিক আছে। এর ভিতর আমি একটা এই মেথডের দুইটা মেথড কিন্তু দুই রকম হলো। একটা মেথড শুধুমাত্র দেখো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিছি, ভিতরে কোনো কিছু দেইনি। আর একটা মেথড যেটা ফার্স্ট ক্লোজ করে তার একটা ভিতরে একটা বডি দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওই মেথডের একটা বডি দিলাম। এখানে আমরা আসলে প্রিন্ট করতে চাচ্ছি তোমার হলো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, ঠিক আছে। এখানে এটাও একটা মেথড, মেথডের মধ্যে কিছু বিল্ট ইন মেথড দিলাম। এইখানে আমরা আসলে প্রিন্ট করতে চাচ্ছি তোমার ধরো নেম, ঠিক আছে। নেমটা আমরা প্রিন্ট করব, এটা একটা স্ট্রিং, অতএব এটাকে কি করতে হবে, নেম, তারপরে কি করতে হবে, এটা প্লাস, তাহলে এটার অ্যাকচুয়ালি এটা কি হবে, নেম, তাই না। এরকম সিমিলার ওয়েতে আমরা যদি সবগুলো একটা একটা করে প্রিন্ট করতে চাই, তার নাম থাকবে, আর ডিপার্টমেন্ট থাকবে, ডিপার্টমেন্ট, দেন কি থাকবে, তার একটা আইডি থাকবে, তাই না। এইভাবে আমরা দুইটা মেথড আমরা ইউজ করলাম। এখন আমরা যেটা দেখতে চাচ্ছি মেইনলি, এই যে একটা ক্লাস আমরা ক্রিয়েট করলাম, এখন এই ক্লাসের অবজেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এবং সেই অবজেক্ট দিয়ে এটা কিভাবে আমরা ব্যবহার করতে পারি। এখন ধরো এই যে দুই ধরনের মেথড যেটা বলছিলাম, এখানে কিন্তু দুইটা মেথড আমরা পেলাম। মেথডেরও কিছু বৈশিষ্ট্য দেখলাম, এইখানে একটা পার্ট, এটা একটা পার্ট। যেমন ক্লাসের দুইটা পার্ট ছিল, এইটা একটা কিওয়ার্ড ক্লাস দিচ্ছি, সাথে একটা স্টুডেন্ট দিচ্ছি। এখন মেথডের ক্ষেত্রে আমরা দুইটা পার্ট দেখলাম, এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট। তার মানে এই যে প্রথম পার্ট, এটা হচ্ছে একটা মেথডের রিটার্ন টাইপ, আর এটা হচ্ছে মেথডের নাম। আরেকটা পার্ট কি দেখছি, কোনোটার এখানে ফাঁকা কোনো কিছুই রাখিনি, এখানে ক্লোজ করে দিয়েছি মেথড। আবার এই মেথডের দেখলাম মাঝখানে কিছু ইনস্ট্রাকশন আমি দিয়ে দিয়েছি। তাহলে এই যে প্রথম যে মেথডটা দেখলাম, এটাকে আমরা বলবো ডিফল্ট মেথড, বা এটাকে যখন আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস ক্রিয়েট করব তখন আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট মেথড। অর্থাৎ যে মেথডের শুধু নাম আছে, কোনো কাজ নাই। যে মেথড এখানে দিলাম, এই মেথডের কিন্তু কোনো কাজ আমরা ডিক্লেয়ার করিনি, শুধু একটা এই টাইপের কিছু কাজ এখানে করা যাবে। একটা নাম আমরা বুঝতে পারছি, তার আইডেন্টিটি আছে, বাট তার কাজটা কি হবে সেটা কিন্তু এখানে ডিফাইন করা নাই। তাহলে এটাকে আমরা ডিফল্ট মেথড বলি, এবং এই মেথড গুলোকে আমরা বলি মেইনলি নন ডিফল্ট, বা এটাকে আমরা বলি নন অ্যাবস্ট্রাক্ট মেথড। যে মেথডের এরকম কি থাকবে, নামও থাকবে, তার কাজও থাকবে। এখন এখানে আরো কিছু টাইপের আছে, আরো কিছু আমরা দেখতে পাবো যে রিটার্ন টাইপটা। এখানে যেমন আমরা ভয়েড দিলাম, তাহলে এখানে আমাদের কি রিটার্ন করতে চাচ্ছি, অর্থাৎ কোনো না কোনো একটা রিটার্ন টাইপ থাকবেই কোনো মেথডের। তাহলে যে মেথডই আমরা ডিক্লেয়ার করি না কেন, যে নামেই দিই, তার অবশ্যই একটা রিটার্ন টাইপ থাকবে।
এখানে আমরা যেমন কোনো রিটার্ন টাইপ দেইনি, যেন ভয়েড দিছি, অর্থাৎ কোনো কিছু রিটার্ন না করলেও সে ভয়েড অর্থাৎ নাল রিটার্ন করবে, এটাও তোমাকে আইডেন্টিফাই করে দিতে হবে, এজন্য ভয়েড। তাহলে এখানে কি হতে পারে, ইন্টিজার টাইপের রিটার্ন হতে পারে, ফ্লোট টাইপের হতে পারে, ডাবল টাইপের হতে পারে, স্ট্রিং টাইপের হতে পারে। যত ধরনের ডেটা যেটা আউটপুট আসলে ওই মেথডের আছে, যেটা সে রিটার্ন করবে, সেইটা আমরা এখানে একটা রিটার্ন টাইপ কি করতে পারি, বসাতে পারি। যদি কোনো রিটার্ন টাইপ এরকম না থাকে, অর্থাৎ সে নাল রিটার্ন করবে, এই জন্য আমরা তাকে ভয়েড রিটার্ন করছি। তার মানে একটা রিটার্ন টাইপ অবশ্যই তোমার মেথডের ক্ষেত্রে থাকবে। আর এইখানে যে পার্ট, এইখানে ধরো কোনো কিছু যদি না থাকে, এটাকে আমরা বলি হচ্ছে কোনো আর্গুমেন্ট পাস করা। তার মানে স্যার এখানে এই ফাংশনটার নাম দিয়েছেন স্যার সেট ভ্যালু। এখন এখানে যদি কোনো আর্গুমেন্ট বা প্যারামিটার পাসই না করি স্যার, সেক্ষেত্রে ভ্যালুগুলো আমরা সেট করব কিভাবে? ওটাই আমরা বলছি, তার মানে সেট ভ্যালু নাম দিয়েছি আমরা, কোনো কাজ নাই কিন্তু, ঠিক আছে। এখন যে অবস্থায় আছে, এই একটা মেথড আছে, এটা আমরা বুঝতে পারছি, সেই মেথডের কিন্তু কোনো কাজ নাই। বাট নিচের মেথডটা যদি বলি, এখানে একটা মেথডের নামও আছে, সাথে কিছু কাজও দিয়ে দিচ্ছে, ঠিক আছে। বাট এই জন্যই দুইটা মেথডের পার্থক্য বোঝানোর জন্য এইভাবে দিচ্ছি। তার মানে এরকম মেথডও আমাদের লাগবে, এটা আমরা ডিটেইলস আর পরবর্তীতে দেখবো, অ্যাবস্ট্রাক্ট ক্লাস যখন নিয়ে কথা বলবো, তখন এই ধরনের কিছু মেথড আমরা ব্যবহার করব, যেটা শুধুমাত্র তার কাজটা কি টাইপের কাজ সে করবে, এটা আমরা এখানে একটা হিন্টস দিয়ে যাব, বাট তার ডিটেইলসটা অন্য জায়গায় যে আমরা আসলে করব। তার মানে এই ধরনের দুই ধরনের মেথড যদি আমরা বৈশিষ্ট্যগত দেখি, একটা হলো শুধু নাম থাকবে, কাজ থাকবে না, আর একটা হলো কাজও থাকবে, নামও থাকবে। তার মানে যেগুলো শুধু নাম থাকবে, কাজ থাকবে না, এগুলোকে আমরা বলি অ্যাবস্ট্রাক্ট মেথড। আর যেগুলো এরকম নাম এবং কাজ দুটোই থাকবে, সেগুলোকে আমরা বলবো নন অ্যাবস্ট্রাক্ট মেথড। তাহলে এটা একটা ক্রাইটেরিয়া। আর একটা ক্রাইটেরিয়া আমরা দেখবো যে এই মেথডের যে দুইটা পার্ট, একটা হচ্ছে মেথডের নাম এবং রিটার্ন টাইপ, আর এই যে ব্র্যাকেটের মধ্যে যেটা, এটাকে আমরা বলি সাইনিং পার্ট। একটা মেথডের সাইনিং পার্ট, এইটুকু আমরা বলবো সাইনিং পার্ট। তার মানে সাইনিং পার্টে যদি কোনো সাইন থাকে, তাহলে এক ধরনের মেথড, ঠিক আছে। আর যদি কোনো সাইন না থাকে, তাহলে তার আর একটা নাম আছে। সাইনিং পার্টের যদি কোনো ফাঁকা থাকে, তাহলে তাকে আমরা বলবো এটাকে ডিফল্ট মেথড। আর সাইনিং পার্টে যদি কোনো এলিমেন্ট থাকে, কোনো সাইন যদি সেখানে থাকে, তাহলে তাকে আমরা বলবো প্যারামিটারাইজড মেথড। অর্থাৎ একটার মধ্যে প্যারামিটার আছে, আর একটার মধ্যে প্যারামিটার নেই। এই জন্য আমরা দুই ধরনের মেথড। যদি এখানে আমরা একটা প্যারামিটার সেট করে দিই, কি কি প্যারামিটার দিতে পারি, ধরো এখানে আমরা তিনটা জিনিস আমরা এখানে কি করব, ইনপুট দিতে চাচ্ছি, ঠিক আছে। কি কি আছে বলো, যেমন ধরো স্ট্রিং টাইপের একটা ভ্যালু আমরা এখান থেকে পাস করতে চাই, ঠিক আছে। স্ট্রিং, ধরো এখানে দিলাম এস, ঠিক আছে। দেন কি দিতে চাচ্ছি, স্ট্রিং এস, তারপরে স্ট্রিং ডিপার্টমেন্ট, আর ইন্টিজার কি আই দিলাম একটা, ঠিক আছে। এই তিনটে ভ্যালু আমরা এখান দিয়ে ধরো পাস করতে চাচ্ছি। এখানে কিন্তু এখনো শুধু পাস করলাম, বাট সেগুলোর কিন্তু এখন আমরা কি করিনি, ডিফাইন করিনি। এর মধ্যে আমরা সেটাকে ডিফাইনও করে দিতে পারি, ঠিক আছে। তার মানে এস বলতে আসলে কি বুঝিয়েছি স্যার, স্ট্রিং এস কেন ওখানে এন হবে না, নেম? হ্যাঁ, আমরা স্ট্রিং এস দিছি, সমস্যা নাই। এটা আমরা যে কোনো ভেরিয়েবলই দিতে পারি, এস দেই, এন দেই, যেটাই দেই। এন দিলে আরো বোঝার সুবিধা হবে, দাও এন দাও। তার মানে এন ডি আই, এটা আমার কিন্তু ইউজার ডিফাইন, এটা তুমি যে আইসে তাই দিতে পারো। বাট এখানে তোমার এই বডিতে তাই তোমাকে কি করতে হবে, ডিক্লেয়ার করে দিতে হবে। এই এন দ্বারা আসলে আমি কি বোঝানো চাইছি, নেম স্যার, নেম, ঠিক আছে। অর্থাৎ এন এ যে ভ্যালুটা আসবে, সেটা কোথায় চলে যাবে, এনের ভিতরে চলে, নেমের মধ্যে চলে যাবে, ঠিক আছে। তার মানে এখানে আমি বলতে হবে তাহলে জি স্যার, নেম ইকুয়াল সেটাই। টু আসলে কি, এন স্যার, এন, ঠিক আছে। সিমিলারলি ডিপার্টমেন্ট ইকুয়াল ডিপার্টমেন্ট ইকুয়াল টু তাহলে কি হবে, ডি, ওকে। দেন আইডি ইকুয়াল আই স্যার, আই ডি দুটোই বড় হাতে, হ্যাঁ, ইকুয়াল টু আই। এখন কিন্তু সে কি করতে পারবে, এই নেমের একটা ভ্যালু পাবে, ডিপার্টমেন্টের একটা ভ্যালু যাবে,
আইডির আই একটা ভ্যালু আইডিতে চলে যাবে। এরকম আমরা তিনটে ভ্যালুর জন্য আমরা সেট ভ্যালু নামে আমাদের আগের যেটা ছিল এখন তো এটাও স্যার নন অ্যাবস্ট্রাক্ট মেথড হয়ে গেছে না স্যার? হ্যাঁ, এখন নন অ্যাবস্ট্রাক্ট হয়ে গেল। আগে যেটা ছিল অ্যাবস্ট্রাক্ট একটা মেথড, ঠিক আছে? এই অ্যাবস্ট্রাক্ট মেথড আমরা আগে আসলে ডিসকাস করতে চাচ্ছি না, আমরা পরেই যাই। আমরা দুইটা জিনিস দেখলাম, একটা হচ্ছে আর্গুমেন্ট ছাড়া একটা মেথড, ঠিক আছে? যেমন এইটা যদি বলি এখানে কিছু নাই, তাই না? তাহলে এই মেথডটাকে আমরা বলবো ডিফল্ট মেথড, অর্থাৎ ভিতরে যা আমি ডিফাইন করে দেবো ডিফল্ট, সেটাই সে কি করবে, এক্সিকিউট করবে। বাট এইখানে দেখো বারবার ভ্যালু কিন্তু চেঞ্জ হচ্ছে। এটাকে আমরা বলবো যে প্যারামিটার আমরা সেট করে দিলাম, যে আর্গুমেন্ট আমরা পাস করে দিলাম এখান দিয়ে, তার উপর বেস করে ভ্যালু কিন্তু চেঞ্জ হচ্ছে। এই ভ্যালুটা কিন্তু ফিক্সড না। এন এর জায়গায় একবার রোমান আসতেছে, একবার তানভীর আসতেছে, একবার নাইম আসতেছে, এরকম এক্স ওয়াই জেড নাম কিন্তু বিভিন্ন সময় আসতেছে। আইডির এরকম ডিফারেন্ট আসতেছে, ডিপার্টমেন্ট এরকম ডিফারেন্ট আসতে পারে, বা কোনো কোনো নাম হয়তো সেমই আসলো, বাট সেটাতে আমরা বুঝতে পারছি সেম আসলেও সেই দুইজন তানভীর আসলে এক না, দুইজন তানভীর আলাদা। তারপরে দুই ধরনের মেথড কিন্তু আমরা বৈশিষ্ট্য থেকে এখান থেকে দেখতে পেলাম। একটা হচ্ছে তোমার প্যারামিটারাইজড মেথড, আর একটা হচ্ছে ডিফল্ট মেথড, ঠিক আছে? এগুলা কিন্তু মেথড কাকে বলে, মেথডের বিভিন্ন টাইপ, ঠিক আছে, এগুলো যখন আমরা জানতে চাবো এই ধরনের বৈশিষ্ট্যগুলো আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, এবং কোনটার কি কাজ এটা আমরা পরে দেখবো আরো ডিটেইলস কিভাবে এই কাজগুলো করছে বা করে। তাহলে আমরা একটা ক্লাস করলাম, এই ক্লাসের মধ্যে দুইটা মেথডও আমরা এটা পেলাম, এবং এই ক্লাসটাকে আমরা কাজে লাগাতে চাই। তাহলে আমরা যখন জাভায় প্রজেক্ট করছি সবসময় কিন্তু তার ভিতরে একটা মেইন ক্লাস থাকছে, তাই না? প্রজেক্টে যে নামে দিচ্ছি এরকম একটা মেইন ক্লাস আমরা পেয়ে যাচ্ছি। সিমিলারলি এখানে যদি আমরা এরকম একটা মেইন ক্লাস পাই, মেইন ক্লাসটার নাম ধরো আমরা দিলাম, ঠিক আছে, মেইন ক্লাসটা নাম মেইনই দিলাম, ঠিক আছে, মেইন ক্লাস। এখন এর মধ্যে হলো আমরা সবকিছু আসলে এক্সিকিউট করে থাকি মেইন ক্লাসের মধ্যে। তাহলে এক্সিকিউট যদি করি তার মধ্যে প্রধান শর্ত কি থাকে, এর মধ্যে একটা মেইন মেথড থাকে, তাই না? কই লেখা গেল, কই পাবলিক স্ট্যাটিক ভয়েড, স্ট্যাটিক ভয়েড না? জি স্যার। স্ট্যাটিক ভয়েড এটাও কেন দিতে হয় সেটাও আমরা ডিসকাস করেছিলাম, তাই না? জি স্যার। মেইন মেইন মেথডের মধ্যে কিছু কি থাকে বলো তো? স্যার স্ট্রিং, থার্ড ব্র্যাকেট, আর্গুমেন্টস, স্ট্রিং থাকে স্যার। স্ট্রিং ক্লাস স্যার, স্ট্রিং তারপর স্যার থার্ড ব্র্যাকেট, তারপরে জিএস, এটার একটা মিনিং আছে, তাই না? জি স্যার। মেইন মেথডের কিন্তু কি থাকে না, কোনো নিজস্ব কোনো কাজ থাকে না, কোকিলের বাসার মতো বলছিলাম নাকি কাকের বাসার মতো, ঠিক আছে, কোকিলের বাচ্চা ফোটায় সে। তো তাহলে আমরা একটা মেইন মেথডের মধ্যে আমাদের সব ধরনের ইনস্ট্রাকশন এখানে যা যা লিখবো সেটা এক্সিকিউট হবে। তখন এই যে একটা ক্লাস আমরা ডিফাইন করে আসলাম, এখানে কোনো কিছুই কিন্তু এখানে এক্সিকিউট হবে না এই কোডের মধ্যে। যদি আমাকে এটা এক্সিকিউশনে নিয়ে আসতে হয় তাহলে ইনস্ট্রাকশন গুলো এখানে আমাকে দিতে হবে। এবার আমরা এই ক্লাসটাকে এক্সিকিউট, এরকম ধরো 1000টা ক্লাস আমি ক্রিয়েট করে রাখছি, কোনোটারই কোনো দাম নাই, ভ্যালু নাই, যদি এখানে তাতে আমরা কোনো ইনস্ট্রাকশন না দেই, যদি কল না করি, এটার জন্য কি নিউ ক্লাস খোলা লাগবে? ঠিক আছে, সেটা পরে। নিউ ক্লাসটা হলো আমরা অবজেক্ট যখন ক্রিয়েট করব। তার মানে এখন আমরা যদি এই স্টুডেন্ট ক্লাস, এরকম ধর স্টুডেন্ট ক্লাস, তারপরে তোমার এরকম হিউম্যান ক্লাস, ফ্রুটস ক্লাস, অ্যানিম্যাল ক্লাস, অনেকগুলো এরকম আমরা ক্রিয়েট করে রাখছি। এখন যে ক্লাস তুমি এক্সিকিউট করতে চাও তাহলে ওই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করে তারপরে ওই ক্লাসকে তোমার এক্সিকিউট করতে হবে। তার মানে এখন কাজ হলো আমরা যদি স্টুডেন্ট ক্লাসকে যদি আমরা এক্সিকিউট করতে চাই, এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা কাজে লাগাতে চাই, তাহলে আমাকে এই ক্লাসের কি করতে হবে, একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। অবজেক্ট ক্রিয়েট করার সিনট্যাক্সটা কি? অবজেক্ট ক্রিয়েট করার সিনট্যাক্সটা হলো বলো তো কি?
যে ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে হবে ওই ক্লাসের নাম আমাকে লিখতে হবে। তাহলে এখানে কোন ক্লাস, এই ক্লাসের নাম কি? স্টুডেন্ট স্যার। স্টুডেন্ট। তাহলে স্টুডেন্ট ক্লাসের আমি একটা অবজেক্ট ক্রিয়েট করতে চাচ্ছি। স্টুডেন্ট এর অবজেক্টের নামটা দিলাম ধরো S1, ঠিক আছে? এটা কিন্তু ইউজার ডিফাইন্ড নাম। ভেরিয়েবল যেভাবে আমরা নাম দিই সিমিলার ওয়েতে আমরা অবজেক্টেরও এইভাবে নাম দিতে পারি, ভ্যালিড একটা অবজেক্ট নাম দিতে পারি। দেন এইখানে হলো তোমার নিউ, তার মানে একটা অবজেক্ট আমরা ক্রিয়েট করলাম ওই ক্লাসের, এবার ওই অবজেক্টের জন্য মেমোরিতে একটা জায়গা তোমার ক্রিয়েট করতে হবে। যেন আমরা কি করি, নিউ, তার যে প্রপার্টিজ এটা দেওয়ার সাথে সাথে তার কিন্তু কি হয়ে যাবে, স্টুডেন্ট একটা কনস্ট্রাক্টর কাজ হলো সে হলো কি করবে, মেমোরিতে ওই ক্লাসকে জন্য স্পেসিফিক আচ্ছা ঠিক আছে। তাহলে স্টুডেন্ট ক্লাসের একটা কনস্ট্রাক্টর আমরা ডিফল্ট কনস্ট্রাক্টর এটাকে বলি, যখনই কোনো অবজেক্ট ক্রিয়েট করি তখন এটা আমাদের কাজে লাগাতে হয়। এর কাজটা হলো বলা হয়েছে যে স্টুডেন্ট ক্লাসের যে S1 একটা অবজেক্ট আমরা ক্রিয়েট করলাম, সেই অবজেক্টের কি কি জিনিস থাকবে, তার নাম থাকবে, ডিপার্টমেন্ট থাকবে, আইডি। তাহলে মেমোরিতে এই তিনটা স্পেস সে কি করবে, ক্রিয়েট করে দেবে স্টুডেন্ট ক্লাসের বরাদ্দ দিয়ে। এই জন্য আমরা তাহলে এই সিনট্যাক্সটা ব্যবহার করি, তাহলে একটা অবজেক্ট আমরা পেলাম। এবার এই অবজেক্টকে ব্যবহার করে তুমি এই ক্লাসের সবগুলোকে তুমি কি করতে পারো, কাজে লাগাতে পারো। এবার আমরা বলছি যে ওই যে নেমটা আমরা চেয়েছিলাম, ঠিক আছে? ধরো এই মেথডটা আরেকটু বোঝার জন্য বলছি, এই মেথডটা যদি না থাকতো তাহলে কি হতো, ধরো এই মেথডটা নাই, সেট ভ্যালুর কথা যেটা বলছি, এই মেথডটা তুমি ধরো যেটা নাই, স্যার কমেন্ট করে দেন। হ্যাঁ ধরো এটা নাই, মতো বানাই দেন ওটা। ধরো এটা নাই, এখন আমাদের কি করতে হবে তাইলে? তখন স্যার এইখানে আমরা কিন্তু এভাবেও করতে পারতাম, যেটা বলছিলাম যে S1 যখন ক্রিয়েট করে ফেলছি, আমরা ক্রিয়েট করলে এই S1 ধরে আমরা কি করতে পারি, S1 ডট নেম, ঠিক আছে? নেম তার মানে S1 এর নাম, মানে যে অবজেক্ট, একটা অবজেক্ট আমরা ক্রিয়েট করলাম, সেই একটা অবজেক্টের নেম কি হবে তাহলে উই ক্যান assign a specific name for that object S1 in this way. Suppose the name can be Tanvir. Okay. Similar syntax you can use in this way, S1 dot department, DEPT, okay, equal to CSC. Similarly, S1 dot ID equal to Tanvir. What is your ID? 19. Last 55 211 90 20 55 double 5 double 5. No sir, double 5. 855. Sir 89 sir. Oh, 89. Is it right? Yes sir. Okay. Then we can assign each value separately when we will create this object S1, S2, S3, S4. 1,000 of object can be created in this way.
আমরা প্রত্যেকটা অবজেক্ট যখন আমরা ক্রিয়েট করব, এরকম S1 একটা ক্রিয়েট হলো, তার জন্য আলাদা আলাদা এরকম ভ্যালু আমরা কি করতে পারি অ্যাসাইন। ধরুন আরেকটা অবজেক্ট যদি আমরা ক্রিয়েট করি সিমিলার ওয়েতে, এভাবে আমরা করতে পারি। এটা ধরো S2, এখানে কি হতে পারে তাহলে, এটা সেম থাকবে। এইখান থেকে তাহলে আমরা কি করলাম, S2 টা চেঞ্জ করে দিলাম। নামটা তাহলে কি হবে, তানবীরের জায়গায় হয়তো রোমান হয়ে গেল, ঠিক আছে। দেন তোমার ডিপার্টমেন্ট ঠিকই আছে, আইডিটা চেঞ্জ হয়ে গেল, তাই না? রোমানের আইডি কত? রোমান, হ্যাঁ স্যার 03 ওকে। তাহলে আমরা কিন্তু দুইটা অবজেক্ট পেয়ে গেলাম। একটা ক্লাসের প্রপার্টিজ গুলো ব্যবহার করে, আমরা আগেই বলছিলাম ক্লাসটা যখন তার কোনো প্রপার্টিজ থাকবে, কোনো ভ্যালু থাকবে না, যখন এরকম স্পেসিফিক ভ্যালু পেয়ে যাব আমরা, তখন সেটা একটা অবজেক্ট রেফারেন্সে চলে যাচ্ছে, অবজেক্ট হয়ে যাচ্ছে, আমরা আইডেন্টিফাই করতে পারছি স্পেসিফিক। তো দুটোই দিলাম। তার মানে এরকম যদি হাজারটা অবজেক্ট তোমার ক্রিয়েট করতে হয়, রোমানের জন্য S2 হবে না স্যার? হ্যাঁ S2 হবে, সবই S2 হবে, ঠিকই বলছেন। স্যার ডিপার্টমেন্ট, হ্যাঁ S2 হবে। তার মানে এরকম আমরা হাজারটা অবজেক্ট ক্রিয়েট করতে পারি, তার মানে হাজার বারে এগুলো কি করতে হবে, অ্যাসাইন করতে হবে। এই কাজগুলোর জন্যই এখন ধরো এই মেথডটাও নাই, কথার কথা, তাহলে এবার কি করতে হবে বলতো, এই মেথডটাও যদি না থাকে, এগুলো আমি প্রিন্ট করতে চাই, তাহলে আলাদা আলাদা আবার কি করতে হবে, আলাদা আলাদা প্রিন্ট করতে হবে, লিখতে হবে, বুঝতে পারছো? এখন এই যে বারবার যে লিখতে হচ্ছে, এই যে কমন কাজ, তাহলে একটা কমন কাজ হলে ভ্যালু এরকম অ্যাসাইন করতে হচ্ছে প্রত্যেকটা অবজেক্টের জন্য, আর একটা কমন কাজ হচ্ছে হলো প্রত্যেকের জন্য আমাকে কি করতে হচ্ছে, প্রিন্ট করার জন্য আলাদা আলাদা করে এরকমকে লিখতে হচ্ছে, বুঝতে পারছো? তার মানে এটা তুমি যদি ধরো এরকম করে আমার বারবার লিখতে হচ্ছে, আচ্ছা। তাহলে এখানে কি হবে বলতো, যদি বারবার লিখতে হয় S1 ডট নেম, ঠিক আছে, এরকম তোমাকে লিখতে হতো S1 ডট ডিপার্টমেন্ট, S1 ডট আইডি। সিমিলার ওয়েতে এইটার জন্য তোমাকে কি করতে হবে, যদি প্রিন্ট করতে চাও এর জন্য তোমাকে এভাবে কিন্তু লিখতে হবে, ঠিক আছে। তাহলে এগুলো কি হবে, S2 জাস্ট এটা করে চেঞ্জ, প্রত্যেকটা অবজেক্টের জন্য আলাদা আলাদা করে তোমাকে কিন্তু লিখতে হচ্ছে। এখন আমরা জানলাম যে এরকম যত অবজেক্ট, আমরা দুইটা অবজেক্ট দিয়ে এক্সাম্পল দেখালাম, যত অবজেক্ট ক্রিয়েট করতে চাচ্ছি প্রত্যেকটা অবজেক্টের এরকম আলাদা আলাদা একটা কমন কাজ, একই কাজ বারবার করতে হচ্ছে। এই জন্য আমরা কি করি, মেথডের ব্যবহারটা করি। কমন কাজটা যদি আমরা এইখানে এইটা না লিখে এটা যদি আমরা কি করি এইখানে নিয়ে আসি, তাহলে আর এইটা না দিয়ে আমরা এই জিনিসটা প্রিন্ট করতে চাই, তাহলে কি করব, S1 ডট ওই মেথডটাকে কল করে নিচ্ছি। শো, তাহলে মেথডটাকে যদি আমরা কল করি, তাহলে বুঝবে যে S1 এর যে ভ্যালুগুলো পেলাম এর জন্য তুমি এবার কি করো, এটা প্রিন্ট করে দেখাও। তাহলে আমার যে তিনটা আলাদা আলাদা করে লাইন লিখতে হচ্ছিল, এইটা আর আমাকে লিখতে হচ্ছে না। এখানেও আমরা এটার পরিবর্তে সরাসরি যদি মেথডটা আমরা কমন যে কাজ আমরা জানি যে বারবার প্রিন্ট করতে হচ্ছে, এটা যদি আমরা ক্লাসের মধ্যে যদি ডিফাইন করে দিয়ে আসি, তাহলে আমার এই কাজটা অনেকটা কমে গেল। S2 এর জন্য তুমি ওই প্রিন্ট ওই জিনিসগুলো তুমি কি করো, শো করো, এটা আমরা একটা কমান্ড দিয়ে দিই, এই মেথডটাকে কল করলাম, বাস হয়ে গেল। সিমিলার ওয়েতে এখানেও আমরা যে কাজটা করছি, S1 S2 যে ভ্যালুটা আমরা নিলাম, এখানেও বারবার করে দেখছি যে এই ভ্যালুগুলো আমাদেরকে কি করতে হচ্ছে, এরকম করে প্রত্যেকটার জন্য অ্যাসাইন করতে হচ্ছে। এই জন্য আমরা এখানে আরেকটা কাজ করছিলাম, যেটা আরেকটা মেথড আগে রাখছিলাম, যে ভয়েড কি ছিল, সেট ভ্যালু নাম দিয়েছিলাম, তাই তো? সেট ভ্যালু নাম দিয়ে একটা মেথড আমরা ক্রিয়েট করেছিলাম, ঠিক আছে। এরকম এইখানে আমরা কি করছিলাম, স্ট্রিং
এস, ঠিক আছে, এখানে এন দেই বোঝার সুবিধা হবে। এইখানে কি ছিল, স্ট্রিং কি ছিল, এটা ডিপার্টমেন্টের ডি দিলাম, ঠিক আছে, আর হলো ডিস্টার্ব হবে না, আর কি ছিল, ইন্টিজার টাইপের ইন্টিজার ইন্টিজার ছিল, তাই তো, ইন্টিজারের একটা আই দিয়ে রাখলাম। তাহলে এবার আমরা এখানে সেট ভ্যালু গুলোকে আমরা জাস্ট সেট করে দিতে চাই। ওকে, কি যাবে, ইন্ট, সরি, ইন্টিজার আই মানে ওটা কোন কিসের ভ্যালু, আইটা কিসটা কোথায় চলে যাবে, তার মানে আইডি তে যাবে আই, নেমে যাবে এন, আর হচ্ছে ডিপার্টমেন্টে যাবে ডি, তাই তো। তাহলে নেম ইকুয়াল টু আসলে নেমের মধ্যে কার ভ্যালুটা আসবে, এন এর ভ্যালুটা আসবে, আর ডিপার্টমেন্টের মধ্যে কি যাবে, ডি ভ্যালুটা চলে আসবে, তাই তো। আর কি আছে বলো, আইডি স্যার, আইডির মধ্যে তোমার আই ভ্যালুটা চলে আসবে, এটা আমরা বলে দিলাম। এখন তাহলে এই যে আলাদা আলাদা ইনস্ট্রাকশন লিখছিলাম এখানে, তাহলে এই ক্ষেত্রে আমাদের কাজটা আরো অনেক সহজ হয়ে গেল। কি করব তাহলে, তাহলে এইখানে এত কিছু বাদ দিয়ে আমরা কি করব, এইখানে s1, তার মানে একটা অবজেক্ট ক্রিয়েট করেছি, s1 এর জন্য এই মেথডটাকে এখন কল করব শুধুমাত্র, ঠিক আছে, সেট ভ্যালু মেথডটাকে কল করে দিলাম। এখন এই মেথডটা তো ডিফল্ট মেথড না, এটা তো কি ছিল, প্যারামিটারাইজড মেথড, তাই না। তাহলে এখানে কিছু প্যারামিটার আমরা পাস করে দিছি কিন্তু, ঠিক আছে, কি কি দেখো, 3টা প্যারামিটার পাস করছি। এটা হলো সাইনিং পার্ট, বুঝতে পারছো, সাইনিং পার্ট, এই সাইন থেকে তোমাকে এই সাইনের সাথে মিল থাকতে হবে, তাহলে বোঝা যাবে যে এ আর এ সেম জিনিস। কিন্তু শুধু সেট ভ্যালু দিলাম, কিন্তু এখানে কোনো সাইন, সাইনটা কি, মানে স্ট্রিং টাইপের একটা ডেটা যাবে, তারপর একটা স্ট্রিং টাইপের একটা ডেটা যাবে, তারপরে ইন্টিজার টাইপের একটা ডেটা যাবে বা আর্গুমেন্ট তোমাকে এখান থেকে পাস করতে হবে। তাহলে স্ট্রিং টাইপের কি বলছিলাম, ধরো নাম ছিল কি তানভীর, তাই না। তাহলে স্ট্রিং হলে আমরা জানি কি একটা কোটেশন দিয়ে দিতে হয়, তাই তো। ওকে, আরেকটা কি ছিল, ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট কি ছিল, দিছিল সিএসসি। সিমিলারলি আরেকটা কি ছিল, ইন্টিজার, তাহলে এখানে আর যেহেতু ইন্টিজার তাহলে কোটেশন দেব না, তাই তো। 21190 তারপরে 055, তাই তো, 902 স্যার, 9025 একটা না, তাহলে তোমাদের পার্মানেন্ট ক্যাম্পাসের কোড হলো 902, তাই না। জি স্যার। ওকে, তাহলে এখন কিন্তু আমার কিন্তু আলাদা আলাদা 3টা লাইনে লিখছিলাম, একটু সহজ করে নিয়ে আসলাম, ঠিক আছে। কাজটা এই হলো তোমার ম্যাথ, আমার যে টাইপের কাজ তোমার প্রত্যেকটা অবজেক্টের জন্য করতে হচ্ছে, এরকম কমন কাজ, সেগুলোকে প্রত্যেকটা অবজেক্টের জন্য আলাদা আলাদা আমরা এখানে ডিফাইন না করে সেটাকে কি করলাম, একটু সহজ করে নিয়ে আসার জন্য মেথড ডিক্লেয়ার করে দিয়ে আসলাম মেইন ক্লাসের মধ্যে। যে ক্লাসটা আমরা অবজেক্ট ক্রিয়েট করলাম, মেথডের সাহায্য নিয়ে আমরা সেই অবজেক্ট ধরে ধরে আমরা সেই মেথড কল করলাম, তাহলে কাজটা কিছুটা আমাদের কি হয়ে আসলো, অনেকটা সিম্পলিফাই হয়ে আসলো, অনেকটা কমে আসলো। এই হলো তোমার মেথডের ব্যবহারের সুবিধা এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ। তার মানে এরকম আমরা দুইটার জন্য হয়তো এত বুঝছি না, এই কাজটা যদি হাজার হাজার অবজেক্টের জন্য হতো তাহলে কিন্তু এই কাজটা ভেরি টাফ, যদি প্রত্যেকটা অবজেক্টের জন্য আলাদা আলাদা আমাকে কি করতে হতো, এরকম ইনস্ট্রাকশন লিখে যেতে হতো মেইন মেথডের মধ্যে, তাহলে মেইন মেথডের পরিধিটা অনেক এরকম বড় হয়ে যেত, বেড়ে যেত, এবং এক্সিকিউশন টাইম অনেক বেড়ে যেত। এই জন্য আমরা কি করছি, কমন প্রপার্টিজ গুলোকে আমরা মেইন ওই ক্লাসের মধ্যে রেখে আসলাম, এবং ওই ক্লাসের যখন একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, সেই অবজেক্ট ধরে ধরে আমরা যেটা যখন দরকার সেটাকে আমরা কল করছি।
কল করে করে কাজে লাগাইলাম। এখানে তোমার সিমিলারলি কিছু নাম দিছিলাম, এখানে ছিল তোমার রোমান, ঠিক আছে। দেন তারও কি ছিল, এরকম একটা ডিপার্টমেন্ট ছিল, ঠিক আছে। ডিপার্টমেন্ট কি সিএসসি। ফ্রম দ্বারা তোমার আরেকটা ভ্যালু আমরা সেট করেছিলাম, তার আইডি 2119020 কত 3 স্যার। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা এইখানকার পরিধিটা কি কমাই ফেলছি না, ইনস্ট্রাকশনটা কিন্তু এইখানে দেখো সবার জন্য কমন লিখে রাখছি, এটা কিন্তু আমার বারবার আর লিখতে হচ্ছে না মেথডে। কমনটা ক্লাসের মধ্যে আছে, এই কমন প্রপার্টিসটা এক একটা অবজেক্টের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু সে কি করছে পেয়ে যাচ্ছে। তাহলে এই হলো তোমার একটা ম্যাথ ক্লাস, এবং ক্লাস থেকে কিভাবে অবজেক্ট ক্রিয়েট করা যায়, সেই অবজেক্টকে ব্যবহার করে ওই ক্লাসের প্রপার্টিস গুলোকে কিভাবে আমরা কাজে লাগাতে পারি, এটা হলো আমরা আজকে শিখলাম। এখানে আজকে পর্যন্তই, ডিটেইলস আর যাব না, একটু আস্তে আস্তে আগাই। এটা কিন্তু ফান্ডামেন্টাল, এখানে যদি তোমাদের কোনো বোঝার যদি ঘাটতি থাকে তোমরা এখন কোশ্চেন করো, আমি আলোচনা করি আর ডিটেইলস। আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করছি, তোমরা দেখো এখানে বুঝতে পারছো। হ্যাঁ, এটা যদি বুঝো তাহলে এটার আরেকটা বৈশিষ্ট্য একটু আলোচনা করব পরের স্টেপে। স্যার মেথডকে কি আমরা ভেরিয়েবলের কম্বিনেশন বলবো নাকি স্যার? না, মেথড ভেরিয়েবলের কম্বিনেশন না, এটা হচ্ছে মেথড হচ্ছে তোমার যে অ্যাক্টিভিটিস, তোমার যে সার্ভিস, তোমার যে কাজ, প্রত্যেকটা অবজেক্টের কিছু কি আছে, সার্ভিস আছে, কিছু কাজ আছে, তাই না? যেমন মানুষের কিছু প্রপার্টিজ আছে এবং তার কিছু কাজ আছে, বুঝতে পারছো? তার কিছু সার্ভিস আছে, কমন কিছু অ্যাক্টিভিটিস আছে। ওই কমন অ্যাক্টিভিটিস গুলোকে আমরা যেখানে রাখি সেটাকে আমরা বলি মেথড। যেমন সির ক্ষেত্রে আমরা এই শব্দটা ব্যবহার করছি ফাংশন, বুঝতে পারছো? জি স্যার, বুঝছি। তাহলে এইখানে দেখো ভেরিয়েবলেরও এরকম অনেকগুলো টাইপ আছে। ভেরিয়েবল যখন আমরা দিই, এইখানে যে ভেরিয়েবল গুলো ক্লাসের মধ্যে দিলাম, তিনটা ভেরিয়েবল, স্ট্রিং টাইপের নেম এবং আইডি আর হলো ডিপার্টমেন্ট। এই তিনটা, স্ট্রিং টাইপের নেম আর ডিপার্টমেন্ট, ইন্টিজার টাইপের আইডি, তিনটা হচ্ছে তার ভেরিয়েবল। এই ভেরিয়েবল গুলোকে আমরা বলছি ইনস্ট্যান্স ভেরিয়েবল। তাহলে ইনস্ট্যান্স ভেরিয়েবল, আর একটা ভেরিয়েবল আছে হলো তোমার, অনেক সময় আমরা স্ট্যাটিক ভেরিয়েবল বলি, ফাইনাল ভেরিয়েবল। এই দুটার মধ্যে পার্থক্যটা, ইনস্ট্যান্স ভেরিয়েবল কেন বলছি বলতো? ইনস্ট্যান্স ভেরিয়েবল বলছি, দেখো এক একটা অবজেক্ট আসার সাথে সাথে ভেরিয়েবলগুলোর মান কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? এইখানে যদি আমরা দেখি, দেখো তানভীর, সিএসসি, সবই চেঞ্জ হবে বিষয়টা তা না, কিছু কিছু জায়গায় চেঞ্জ হচ্ছে। মানে 100টা অবজেক্ট ক্রিয়েট করলাম, ধর 100 জনের ভিতরে 2 জন বা 3 জনের নাম সেম হতে পারে, ডিপার্টমেন্ট সবারই সেম হতে পারে, কোনো সমস্যা নেই। বাট প্রত্যেকটা ভ্যালুর জন্য এটা কিন্তু বারবার করে কি করতে হচ্ছে, আলাদা আলাদা করে আমাকে অ্যাসাইন করতে হচ্ছে। তখন তাকে আমরা বলবো ইনস্ট্যান্স। প্রত্যেকটা ইনস্ট্যান্স যখন আসছে, তার মানে প্রত্যেকটা অবজেক্ট যখন আসছে একটা ক্লাসের, তখন সেই অবজেক্টের জন্য এই ভ্যালুগুলো আমাকে বারবার কি করতে হচ্ছে, অ্যাসাইন করতে হচ্ছে। তখন সেই ধরনের ভেরিয়েবলকে আমরা বলবো ইনস্ট্যান্স। অর্থাৎ যে ভেরিয়েবলের ভ্যালু বা মান এক একটা ইনস্ট্যান্সের উপর ডিপেন্ড করতে হচ্ছে, তখন তাকে আমরা বলবো ইনস্ট্যান্স ভেরিয়েবল। এখন আমরা দেখলাম কিছু কিছু ভেরিয়েবল এরকম ইনস্ট্যান্স ভেরিয়েবল আছে, যেমন এখানেও দেখলাম সিএসসি, আরো অবজেক্ট যখন ক্রিয়েট করলাম সবগুলো ডিপার্টমেন্ট সিএসসি। তাহলে এই ভ্যালুটা, এই ভ্যালুটা যদি আমরা জানি যে এরকম 100টা অবজেক্ট আছে বা 1000টা অবজেক্ট, তার প্রত্যেকের ডিপার্টমেন্ট সিএসসি, তাহলে আমার বারবার এটা রিডান্ডেন্ট, এটা 100 বার করে আমাকে লিখতে হচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু তোমার জন্য একটা টাইম অকুপাই হচ্ছে, তাই না? তাহলে এই জায়গাতে আমরা যদি সেভ করতে চাই, তাহলে আমরা এখানে কি করতে পারি বলো? এখানে কিন্তু আমরা স্পেসিফিক বলে দিতে পারি যে আসলে ডিপার্টমেন্ট আমরা আসলে জানি, এটা বারবার তোমাকে ইনস্ট্যান্স ভেরিয়েবলের সাহায্যে নিতে হবে না, এটাকে তোমাকে স্ট্যাটিক ভেরিয়েবলের সাহায্যে নিয়ে তুমি কি করতে পারো, এই ভ্যালুটা আমি এখানে ডিফাইন করে দিলাম সিএসসি।
তাহলে আমার এখানে আর কি করতে হবে না, এই ভ্যালুটা নেওয়ারও দরকার নেই। কি বলো স্যার? স্ট্যাটিক কিওয়ার্ডটা ইউজ করতে হবে না? করতে হবে, যদি নাও করো তাও তোমার কি হবে, মানে আর কি ওই যে ক্লাসের ভিতরে যদি আমরা ডিফাইন করে দেই। হ্যাঁ হ্যাঁ, তবে স্ট্যাটিক ইউজ করে দিলে এটা আরো বুঝতে তোমার সুবিধা হয়। ঠিক আছে স্যার, স্ট্যাটিক আর ফাইনালের মধ্যে ডিফারেন্সটা যদি একটু বুঝাতেন। স্ট্যাটিক আর ফাইনালের মধ্যে আরেকটা ডিফারেন্স আছে। ডিফারেন্স ফাইনাল যখন তুমি করে দিবা, এই স্ট্যাটিকটা তুমি অন্য কোনো জায়গায় এটা কি করতে পারো, এই ক্লাসের জন্য ঠিক আছে, কিন্তু কোনো জায়গায় স্ট্যাটিকটাও তুমি চেঞ্জ করে দিতে চাচ্ছ, তাহলে কি করতে পারবা তুমি? স্যার, অন্য ক্লাস বা অন্য মেথডের ভিতরে আমি চেঞ্জ করতে মেথডের পারবো, মধ্যে এটা তুমি চেঞ্জ করতে পারো, কিন্তু ফাইনাল তুমি যদি সেটা করে দাও কখনোই চেঞ্জ করা সম্ভব না। সেটা আর তুমি চেঞ্জ করতে পারবা না। জি ঠিক আছে। জি স্যার। তাহলে স্ট্যাটিকের সুবিধাটা হলো আমরা এখানে যে ভ্যালুটা অ্যাসাইন করে দিলাম, কিন্তু পরে 110টা বা 20টা কাজ করার পর আমি এই ভ্যালুটা চেঞ্জ করতে চাচ্ছি, আবার সিএসসি জায়গায় ট্রিপলি বসাতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে স্ট্যাটিকের ক্ষেত্রে তুমি এটা চেঞ্জ করে তুমি দিলে, কিন্তু ফাইনাল তুমি যদি করে দাও যে সিএসসি তুমি বসাইছো, এটা আর কি করতে পারবা না, চেঞ্জ করতে পারবা না, সেই সুযোগ তুমি পাবে। তাহলে যেটা বলছিলাম, তাহলে এখানে সিএসসি বসাই দিলে কি সুবিধাটা হলো, তাহলে আমরা বারবার এই ভ্যালুটা কি করছি না, অ্যাসাইন করছি না। ঠিক আছে, এখানে তাহলে এটা কি জাস্ট শো ফাংশনে রাখলেই হবে না স্যার? এটা এরকমই রাখবো, বুঝছো? কিন্তু যখন আমি দেখো এই যে প্রিন্ট করছি যখন, তার প্রত্যেকটা কিন্তু প্রিন্টে কিন্তু সব চলে আসবে তিনটেই, কারণ কি এই ভ্যালুটা ডিপার্টমেন্টের ভ্যালুটা সে কি দিচ্ছে, এইখান থেকে সরাসরি সে পেয়ে যাচ্ছে। বুঝতে পারছো? তাহলে আরেকটা নতুন টার্ম কিন্তু আমরা শিখলাম, কি স্ট্যাটিক ভেরিয়েবল আর একটা হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল। তাহলে যে সকল ভেরিয়েবলের ভ্যালু ইনস্ট্যান্টলি চেঞ্জ হয়, অবজেক্টের সাথে সাথে চেঞ্জ হয়, সেগুলোকে আমরা বলবো ইনস্ট্যান্স ভেরিয়েবল। আর যে সকল ভেরিয়েবলের ভ্যালু সকল অবজেক্টের ক্ষেত্রে সেম থাকে, তখন সেই ভ্যালুটাকে যদি আমরা ক্লাসের মধ্যে ডিফাইন করে দিয়ে আসি, তখন তাকে আমরা বলবো স্ট্যাটিক ভেরিয়েবল। এটা মনে থাকবে? জি স্যার। হ্যাঁ জি স্যার। আচ্ছা, আরেকটা টার্ম আমরা ব্যবহার করতে চাই। এখানে তো আমরা মেথড ব্যবহার করলাম, কোনো কোনো জায়গায় আমরা কনস্ট্রাক্টর ব্যবহার করবো, এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, এই ক্লাস আর নিয়ে আসতেছি না। হ্যাঁ, এইটুকু মনে থাকে কিনা, আমরা নেক্সট ক্লাসে এটা আবার একটু রিভিউ করবো, দেখবো তোমাদের মনে আছে কিনা, দেন আমরা পরের টপিকে চলে যাবো। কনস্ট্রাক্টরটা বাকি রাখলাম, কনস্ট্রাক্টরটা নেক্সট ক্লাসে দেখবো, এবং আরো মেথড এবং কনস্ট্রাক্টর এগুলো ব্যবহার করে আমরা ক্লাসটাকে কতটা এফিসিয়েন্ট ওয়েতে তার অবজেক্টের মধ্য দিয়ে আমরা ব্যবহার করতে পারি, সেগুলো আমরা নেক্সট ক্লাসে ডিটেইলস আছে। ওকে, এখন তোমরা বলো, আমি যতটুকু বোঝানোর চেষ্টা করছি তোমরা বুঝতে পেরেছো কিনা? এখন দেখো পরের স্লাইড গুলো একটু যদি আমরা একটু দেখি কি আছে। যেটা ডিসকাস করলাম, এটা আছে কোডিংটা, এটা অবজেক্ট ক্রিয়েটের যে সিনট্যাক্স, একটা ক্লাসের নেম থাকতে হবে, অবজেক্টের একটা নাম দিতে হবে নিউ, এবং একটা ওই ক্লাসের একটা কনস্ট্রাক্টর দিতে হবে। দেন যে টার্ম গুলো আছে এখানে যেটা দেখাচ্ছি, এটা তোমার একটা অবজেক্টের ক্রিয়েট করলাম S1, S1 এর সেগুলো আলাদা আলাদা করে আমরা এখানে ডিফাইন করলাম, এভাবে চলে গেলাম। দেন তোমার এখানে আসছে আউটপুটটা দেখাইলাম, এটা এখানে আসছে জাভা মেথড, মেথড কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা ডিসকাস করেছি। ঠিক আছে, এইখানে তোমার আছে কিছু মেথডের এক্সাম্পল দিলাম, যে মেথডটা যদি আমরা ডিফাইন না করতাম, ওইটা যদি আমরা সরাসরি মেইন মেথডের মধ্যে যদি ইনস্ট্রাকশন দিতাম, অনেকগুলো ইনস্ট্রাকশন আমাদের বেড়ে যেত, কিন্তু আমরা যদি মেথড এইভাবে ডিফাইন করে দিয়ে যাই, তাহলে সেই ইনস্ট্রাকশন গুলো আমরা কমিয়ে ক্লাসের যে সুবিধা, সেই সুবিধাটা আমরা এখান থেকে নিতে পারছি। ঠিক আছে, আর বাকি যেটা আছে বললাম কনস্ট্রাক্টর, এটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। ওকে, বাজে কত, সময় আছে কিনা? জি স্যার, সময় আছে 17 মিনিট। হ্যাঁ, আর ক্লাস, হ্যাঁ তোমাদের এখন বলো, তোমাদের কোনো ইয়ে আছে কিনা?
বুঝতে পারোনি এরকম কোনো জায়গা আছে কিনা, তাহলে আমি আবার রিপিট করবো। রোমান বলো, তাহলে আজকে ক্লাসে আমরা কি কি শিখলাম? স্যার আমরা শিখছি স্যার ক্লাস শিখছি, তারপর হচ্ছে স্যার মানে ভেরিয়েবল বা ডিক্লেয়ার করা শিখছি, তারপর হচ্ছে স্যার মেথড শিখলাম। হ্যাঁ, প্রথমে শিখছি একটা ক্লাস কিভাবে আমরা ডিজাইন করতে পারি এবং সেই ক্লাসের কিভাবে একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারি সেই সিনট্যাক্সটা শিখলাম। ওই ক্লাসের দুটো অবজেক্ট ক্রিয়েট করা শিখলাম এবং সেই অবজেক্টকে কাজে লাগিয়ে আমরা ওই ক্লাসের বিভিন্ন প্রপার্টিসকে কিভাবে ব্যবহার করে আমরা মেইন মেথডের মধ্যে সেগুলো কিভাবে এক্সিকিউট করতে পারি এটাও দেখলাম, তাই না? তার মানে ক্লাসের মধ্যে ভেরিয়েবল থাকে, মেথড থাকে, সেটাও দেখলাম। ভেরিয়েবল কত প্রকারের থাকে? কয় ধরনের ভেরিয়েবল দেখলাম আজকের ক্লাসে? দুই ধরনের। কি কি? স্যার ইনস্ট্যান্স এন্ড স্ট্যাটিক। ইনস্ট্যান্স, সরি ইনস্ট্যান্স স্ট্যাটিক। হ্যাঁ, ইনস্ট্যান্স আর হলো স্ট্যাটিক। ইনস্ট্যান্স মানে এক একটা মুহূর্ত, তাই না? প্রতি মুহূর্তে প্রত্যেকটা নতুন নতুন অকারেন্স যখন আসছে তার ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে, এই জন্য আমরা তাকে বলছি ইনস্ট্যান্স ভেরিয়েবল, কোনো ফিক্সড ভ্যালু থাকছে না। আর যে ভেরিয়েবলের ভ্যালু ফিক্সড সবগুলো অবজেক্টের জন্য সেম হবে, তখন আমরা ওই ক্লাসের মধ্যে সেই ভেরিয়েবলের ভ্যালু অ্যাসাইন করে দিয়ে আসছি, তখন তাকে আমরা বলছি স্ট্যাটিক। আর মেথডের ক্ষেত্রে এরকম কিছু টাইপ দেখলাম, কিছু ডিফল্ট মেথড, কিছু প্যারামিটারাইজড মেথড, তাই না? আবার কিছু কিছু মেথড দেখলাম যে শুধু নাম আছে, তার কোনো কাজ নাই, এর কোনো বডি নাই। আবার কিছু কিছু মেথড দেখলাম যে তার বডি আছে। তাহলে এগুলো ওরা কিছু পার্থক্য, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথড, একটা নন অ্যাবস্ট্রাক্ট মেথড। একটাকে বলছি প্যারামিটারাইজড মেথড, আর একটা হচ্ছে ডিফল্ট মেথড। ঠিক আছে, এগুলো তোমার কিন্তু জানা থাকতে হবে। দেন আমরা সেই মেথডের বিভিন্ন ধরনের প্যারামিটারাইজড মেথড দেখলাম, কিভাবে প্যারামিটার পাস করতে হয়, প্যারামিটার পাস করে সেই মেথডটাকে কিভাবে তার বৈশিষ্ট্যে মিশে যায়। ডিফল্ট মেথডের ক্ষেত্রে আমরা দেখলাম যে প্যারামিটার পাস করব না, কিন্তু মেথডের মধ্যে যা ইনস্ট্রাকশন দেওয়া থাকবে সেগুলোই শুধু সে এক্সিকিউট করবে। আবার একটা মেথডের যে রিটার্ন টাইপ, সেটাও ডিফারেন্ট মেথডের ক্ষেত্রে বিভিন্ন ধরনের রিটার্ন টাইপ আসতে পারে, সেগুলো যদি আমরা দেখিনি ইন ফিউচার আমরা দেখব। আর এর পরের টপিক যেটা থাকলো সেটা কনস্ট্রাক্টর, সেটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। ওকে, আমরা তো হচ্ছে স্যার যখন অবজেক্ট ক্রিয়েট করি একটা ক্লাস নেম দিই, ইউজার ডিফাইন্ড অবজেক্ট নেম দিই, দেন হচ্ছে স্যার নিউ লিখে আবার ওই ক্লাস নেমটা লিখি। তো স্যার এটা কি এক ধরনের ডাইনামিক মেমরি অ্যালোকেশন সিস্টেম না? হ্যাঁ, ডাইনামিক মেমরি অ্যালোকেশন, ঠিক বলেছো। স্যার ওটা ক্লাস নেম দিয়ে যে ফার্স্ট ব্র্যাকেট দিলাম ওটা আসলে ওই ক্লাসের কনস্ট্রাক্টর। ঠিক আছে, লিমিট থাকে কিনা স্যার? আমরা তো এটার ভিতরে অনেকগুলো ভেরিয়েবল নিয়ে অনেক কাজ করি। না, কোনো লিমিট নাই। তুমি ক্লাসে যত ধরনের ভেরিয়েবল তুমি রাখবা, ওই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করার সাথে সাথে ওই সবগুলো ভেরিয়েবলের এগেইনস্টে তোমার কি করবে, মেমরিতে তার জায়গা অ্যালোকেট করে রাখবে। বুঝতে পারছো? তার মানে ধরো বাংলাদেশ নামক একটা ভূমি আছে, তোমার ভূখণ্ড, একটা দেশ, মানে এটা তোমার ক্লাস। বুঝতে পারছো? এইখানে কিন্তু বাংলাদেশ যখন বলছি তখন কিন্তু কারো কোনো পৈতৃক বা ব্যক্তিগত সম্পত্তি আর আমরা বুঝছি না, এটা একটা দেশের সম্পত্তি, তাই না? কিন্তু ওইখানে স্পেসিফিক ওই দেশের যখন একজন মানুষকে আমরা ধরলাম, তাহলে যখন বললাম যে আমার নামই বললাম, তাহলে আমার স্পেসিফিক কিছু কি আছে, সম্পত্তি আছে, তার নামে রেজিস্ট্রি করা। বুঝতে পারছো? তার মানে এরকম যে কোনো ক্লাস, যখন ক্লাস বলছি টোটাল মেমোরি তার, যখন এই ক্লাসের স্পেসিফিক একটা অবজেক্ট বলছি তখন কি হয়ে যাবে, যেমন তানভীর বলছে, তানভীরের কি কি প্রপার্টিজ আছে, ওই ক্লাসের কি কি প্রপার্টিজ থাকবে, তার নাম থাকবে, তার আইডি থাকবে, তার ডিপার্টমেন্ট থাকবে, এবং সেগুলা কিন্তু উল্লেখ করে দিয়ে আসছি। নামটা কি টাইপের থাকবে, স্ট্রিং টাইপের থাকবে, ডিপার্টমেন্টটা স্ট্রিং টাইপের থাকবে, আর আইডিটা কি টাইপের থাকবে, ইন্টিজার টাইপের। তাহলে এখন স্ট্রিং টাইপের জন্য কত মেমোরিতে কত জায়গা লাগে, এটা কিন্তু আমরা ডেটা টাইপে পড়ে আসছি, তাই না? স্ট্রিং টাইপের জন্য মেমোরি ডাটা রেঞ্জ দেওয়া আছে না, এত থেকে এত রেঞ্জের মধ্যে থাকবে। ইন্টিজার হলে পরে এত থেকে এত রেঞ্জের মধ্যে থাকবে। তার মানে এরকম যতগুলো আমরা অবজেক্ট ক্রিয়েট করছি, প্রত্যেকটা অবজেক্টের জন্য তার ওই নির্দিষ্ট এরিয়া, ওই ক্লাসের মধ্যে সে কি করছে,
তার স্পেসিফিক ওই জায়গাটা তার নামে রেজিস্ট্রি করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, যে এই নামের জন্য এই স্পেসটুক তোমার, এই ডিপার্টমেন্টের জন্য এই অবজেক্টের স্পেসিফিক তোমার এই জায়গা, আইডির জন্য তোমার স্পেসিফিক জায়গা। এটা হলো কনস্ট্রাক্টরের কাজ, হলো সে ওই ক্লাসের নাম দিয়ে ওই অবজেক্টের জন্য সে মেমোরিতে তার জন্য জায়গা তৈরি করে, কনস্ট্রাক্ট করে। বুঝতে পারছো? হ্যাঁ, এই যে এটা নিউ, এই যে ক্লাস নেম দেখো একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করা আছে, তার মানে এটা একটা মেথডের মতো দেখতে, তাই না? কিন্তু যখন এই মেথডের নামটাই কি হয়ে যায়, ক্লাস নেম হুবহু হয়ে যায়, তখন তাকে আমরা কনস্ট্রাক্টর বলি। এটা আমরা নেক্সট ক্লাসে আরো ডিটেইলস ডিসকাস করব। কনস্ট্রাক্টর আরো অনেকগুলো প্রপার্টিজ আছে, আরো অনেকগুলো ফিচার আছে। আর কি বলো? কোনো কোশ্চেন নাই, তাহলে আমরা বুঝতে পেরেছি, তাই না? জি স্যার। তাহলে এবার রেকর্ডিং অফ করে দাও, অ্যাটেন্ডেন্স দিয়ে তোমরা